ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট বা অ্যানুয়াল এক্সামের বিজ্ঞানের সাজেশনস নিয়ে আমাদের আজকের এই ভিডিও। এর আগে তোমাদের বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের জন্য আরও একটা সাজেশনস ভিডিও দেওয়া হয়েছে, যেখানে থার্ড ইউনিট টেস্টের জন্য বিজ্ঞানের সিলেবাস, নম্বর বিভাজন এবং অনেকগুলো অধ্যায় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। তাছাড়া তোমাদের গণিতেরও দুটো সাজেশনস ভিডিও দেওয়া হয়েছে, যেখানে থার্ড ইউনিট টেস্টের গণিতের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং পাটিগণিত, বীজগণিত এবং রাশিবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তাই তোমাদের মধ্য থেকে যারা এখনও সেই সাজেশনস ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই চলে যাও প্লেলিস্টে। সেখানে থার্ড ইউনিট টেস্ট সাজেশনস বলে একটা ফোল্ডার পেয়ে যাবে। সেই ফোল্ডারের মধ্যেই পর তোমরা প্রত্যেকটি ভিডিওই পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, সেখান থেকেও তোমরা সেই সাজেশনসগুলো দেখে নিতে পারো এবং তোমার বন্ধুদের সঙ্গেও সেই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে নিও। তোমরা তো দেখেইছো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে আমি যে সমস্ত প্রশ্নগুলো সাজেশনসে দিয়েছিলাম, ঠিক সেই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষায় কমন পেয়েছিলে। তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা পুজোর ছুটির পরেই শুরু হয়ে যাবে, তাই এই পরীক্ষাতেও ভালো রেজাল্ট করার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল সাজেশনস ভিডিও। নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পরীক্ষায় সাফল্য লাভের জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। এছাড়া ভিডিওতে লাইক কমেন্ট করতে তোমরা একদমই ভুলবে না। একটা কথা অবশ্যই মাথার মধ্যে রাখবে, সাজেশনস কিন্তু কখনোই জ্ঞান অর্জনের জন্য নয়। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে সাজেশনস অবশ্যই প্রয়োজন, কিন্তু তার পাশাপাশি তোমায় জ্ঞান অর্জনও করতে হবে। পরবর্তী ক্লাসগুলোতেও এই প্রত্যেকটি টপিকই কিন্তু কাজে লাগে। তাই অবশ্যই তোমাদের কাছে যে টেক্সট বুকটি আছে, সেটির প্রত্যেকটি অংশকেই ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তোমরা। তাছাড়া তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলেরই কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই অবশ্যই আমি সাজেশনসে যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়ার পাশাপাশি তোমাদের স্কুলে বা টিউশনিতে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে, সেইগুলোও কিন্তু তোমরা অবশ্যই মন দিয়ে প্র্যাকটিস করবে। আগের সাজেশনস ভিডিওতেই আলোচনা করেছি তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা বাকি দুটো ইউনিট টেস্টের পরীক্ষার থেকে সম্পূর্ণই আলাদা, কারণ এই পরীক্ষাতে ফুল মার্কস অনেকটাই বেশি থাকে, অর্থাৎ সিলেবাস অনেকটাই বড় হয়। তাছাড়া এই পরীক্ষাতে আলাদা অ্যান্সার শিটের ওপর তোমায় অ্যান্সারগুলো লিখতে হবে। অ্যান্সার শিটে অ্যান্সার লেখার নিয়মগুলো নিয়েও আমি আগের সাজেশনস ভিডিওতে আলোচনা করেছি। তোমাদের মধ্য থেকে যারা জানো না কিভাবে অ্যান্সার শিটে অ্যান্সারগুলো লিখতে হবে, তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, কারণ প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার জানা সত্ত্বেও তুমি যদি নিয়মগুলো না জানো কিভাবে অ্যান্সারগুলো লিখতে হবে, তাহলে গুছিয়ে ঠিক করে অ্যান্সারগুলো লিখতে পারবে না। তার ফলে কিন্তু পরীক্ষাতে কম নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য বিজ্ঞানের বাকি অধ্যায়গুলোর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ অ্যানুয়াল এক্সামের বিজ্ঞানের ফুল মার্কস, সিলেবাস এবং নম্বর বিভাজন, এইগুলো তো তোমরা জানোই। পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের এই পরীক্ষায় তোমাদের 10টি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং প্রতিটি অধ্যায় থেকেই 7 মার্কস করে থাকবে। বিজ্ঞানের এর আগের সাজেশনস ভিডিওতে তোমাদের ভৌত বিজ্ঞানের যে অংশগুলো আছে, সেই অংশগুলোর থেকে 3টি অধ্যায় থেকে 2 মার্কস এবং 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। যারা এখনো সেই সাজেশনস ভিডিওটি দেখোনি, তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। আজকের ভিডিওতে জীবন বিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে, অর্থাৎ এই 6 থেকে 10 পর্যন্ত, এই প্রত্যেকটি অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং প্রত্যেকটি অধ্যায় থেকেই আমি যে যে প্রশ্নগুলো বলছি, সেই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নকে লিখে নাও। প্রথমেই যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞানের 6 নম্বর অধ্যায়, জীবদেহের গঠন। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ক্লাস 8-এ তো এই অধ্যায়টি আছেই, এছাড়া ক্লাস 9-এও আবার এই অধ্যায়টি পাবে। এছাড়া ক্লাস 10-এরও জীবন বিজ্ঞানের বিভিন্ন সময় দেখবে কোর্স থেকে বিভিন্ন প্রশ্ন থাকেই। তাই অবশ্যই সাজেশনসের বাইরেও এই অধ্যায়টির থেকে প্রত্যেকটি অংশ ভালোভাবে পড়বে, প্রত্যেকটি অংশ বোঝার চেষ্টা করবে। তাহলে দেখে নেওয়া যাক এই অধ্যায়টির থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা হচ্ছে মাইক্রোস্কোপ কি, মাইক্রোস্কোপ কয় প্রকার ও কি কি? সাধারণত মাইক্রোস্কোপ হচ্ছে 2 প্রকার, সরল মাইক্রোস্কোপ এবং যৌগিক মাইক্রোস্কোপ। তাছাড়া বর্তমান দিনে আরও একটা টাইপের মাইক্রোস্কোপ পাওয়া যায়, যেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। পরের প্রশ্নে চলে এসো, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের লেন্সগুলির নাম কি? যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে দুটো লেন্স ব্যবহার করা হয়, একটা হচ্ছে অকিউলার লেন্স এবং অন্যটা হচ্ছে অবজেক্টিভ লেন্স।
ওপরের দিকে যে লেন্সটা থাকে সেটা হচ্ছে অকিউলার এবং নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্টিভ। তারপর খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সরল অনুবীক্ষণ যন্ত্র এবং যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য। এই পার্থক্যতে লিখবে এই দুটো অনুবীক্ষণ যন্ত্রের গঠনটা। তারপর সরল অনুবীক্ষণ যন্ত্রে একটা লেন্স ব্যবহার করা হয়, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে দুটো লেন্স ব্যবহার করা হয়। সরল অনুবীক্ষণ যন্ত্রে বস্তুকে 15 থেকে 20 গুণ বেশি দেখা যায়, কিন্তু যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে বস্তুকে 2000 থেকে 4000 গুণ বেশি দেখা যায়। তারপরের প্রশ্নে চলে এসো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাজক কলার কাজগুলি লেখো। উদ্ভিদ দেহে নতুন অঙ্গ সৃষ্টি করতে, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করতে এবং ফুল উৎপাদন করতে। এখান থেকে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, উদ্ভিদ দেহে কোন কলা নতুন অঙ্গ সৃষ্টি করে? সেটা হচ্ছে ভাজক কলা। আমি তোমাদের যে 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো দিচ্ছি মাথার মধ্যে রাখবে। এখান থেকে রিলেটেড যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো তোমরা সেখানেই করে নেবে, তাহলে আলাদা করে আর পরে এইখান থেকে শর্ট কোশ্চেনগুলো পড়ার প্রয়োজন পড়বে না। পরের প্রশ্নে চলে এসো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাণীদেহে পেশিকলার কাজগুলি লেখো। দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো, গমনে সহায়তা করা, খাদ্যকে গিলতে সাহায্য করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, এইগুলো হচ্ছে পেশিকলার কাজ। তারপরের প্রশ্ন, প্রাণীদেহে আবরণী কলার কাজগুলি লেখো। এরপর জীবদেহের গঠনের ধাপগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও। অর্থাৎ জীবদেহ গঠন হয় কিভাবে তার ধাপগুলো তোমায় পরপর লিখতে হবে। প্রথমেই জীবদেহ শুরু হয় কোষ থেকে, এরপর অনেকগুলো কোষ মিলে তৈরি করে কলা, অনেকগুলো কলা থেকে তৈরি হয় অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় অঙ্গতন্ত্র এবং তারপর তৈরি হয় জীবদেহ। এখান থেকেও অনেক সময় একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়, জীবদেহের গঠনগত ও কার্যতম একক কে? সেটা হচ্ছে কোষ। এরপর দেখে নেব কোষ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা দেখো, প্রাণী কোষে নেই অথচ উদ্ভিদ কোষে আছে এমন দুটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো। এর উত্তর হচ্ছে কোষ প্রাচীর এবং প্লাস্টিড। এই দুটো শুধুমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায়। তারপর পর্দাবিহীন দুটি কোষ অঙ্গাণুর নাম লেখো এবং তাদের কাজ লেখো। পর্দাবিহীন কোষ অঙ্গাণু হচ্ছে সেন্ট্রোজোম এবং রাইবোজোম। সেন্ট্রোজোমের কাজগুলি হচ্ছে প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে এবং শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে। সেন্ট্রোজোম থেকে অনেক সময় এই টাইপসের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে, সেইগুলো তোমরা খাতায় লিখে নাও। প্রথম কোশ্চেনটা হচ্ছে, কোন অঙ্গাণু প্রাণীকোষ বিভাজনে বেম গঠনে সাহায্য করে? তারপরের কোশ্চেনটা হচ্ছে, প্রাণীকোষ বিভাজনে কে সাহায্য করে? দুটোই উত্তর হচ্ছে সেন্ট্রোজোম। আরেকটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। এর প্রধান কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। তারপরের প্রশ্নে চলে এসো, নিউক্লিয়াসের গঠন ও কাজ লেখো। নিউক্লিয়াস কোষের যাবতীয় শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, তাছাড়া ক্রোমোজোম এবং ডিএনএ সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে। নিউক্লিয়াস থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকেই সেইগুলো তোমরা লিখে নাও। নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কত? এটা হচ্ছে 46টি। তারপর পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে সন্তানের দেহে সঞ্চারিত হয়। এর উত্তর হচ্ছে জিনের মাধ্যমে। তারপর নিউক্লিয়াস থেকেই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বেশিরভাগ সময়ই এই কোশ্চেনটা থাকেই, কোষের মস্তিষ্ক কাকে ও কেন বলে? নিউক্লিয়াসকেই কোষের মস্তিষ্ক বলা হয় কারণ কোষের মধ্যে যে সমস্ত শারীরবৃত্তীয় বিপাকীয় কাজ আছে সেইগুলো নিয়ন্ত্রণ করে এবং নিউক্লিয়াসের মধ্যেই থাকে ক্রোমোজোম। এই ক্রোমোজোম সকল প্রকার বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে। তারপর মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ লেখো। এখান থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে সেটা হচ্ছে, কোষের শক্তি উৎপাদনে কে সাহায্য করে? কাকে কেন কোষের শক্তিঘর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকেই কোষের শক্তিঘর বলা হয় কারণ কোষের শ্বসনে অংশগ্রহণ করে এবং কোষের বিভিন্ন বিপাক ক্রিয়া পরিচালনা করার জন্য যে শক্তির প্রয়োজন এটিপি, সেই এটিপিটাও সরবরাহ করে থাকে মাইটোকন্ড্রিয়া। এরপর রাইবোজোম কোষের কোথায় কোথায় থাকে? তারপর খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, কাকে কেন আত্মঘাতী থলি বলা হয়? লাইসোজোমকেই কোষের আত্মঘাতী থলি বলা হয় কারণ কোনো কারণে যদি কোনো কোষের কার্যক্ষমতা নষ্ট হয় অথবা যদি কোষটি পুরনো হয়ে যায় তখন কোষের মধ্যে যে লাইসোজোম আছে সেই লাইসোজোমটি ভেঙে যায় এবং এর মধ্যে যে উৎসেচকগুলি আছে সেই উৎসেচকগুলি বেরিয়ে এসে কোষটিকে ধ্বংস করে দেয়। এর উত্তরটা তোমাদের বোঝা গিয়েছে তো? তারপরের কোশ্চেন, প্লাস্টিডের কাজ লেখো। অনেক সময় এটা এভাবেও থাকতে পারে যে ক্লোরোপ্লাস্টিড বা ক্রোমোপ্লাস্টিড বা লিউকোপ্লাস্টিডের কাজগুলি লেখো।
তাই তিনটি প্লাস্টিডেরই কাজগুলি আলাদা আলাদা করে লিখে রাখবে। পরের প্রশ্নটা দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন স্কুলেই তোমরা দেখবে এই প্রশ্নটা থাকবেই। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। উদ্ভিদ কোষে কোনগুলো দেখা যায় এবং প্রাণী কোষে কোনগুলো দেখা যায় সেইগুলো লিখলেই হয়ে যাবে। যেমন কোষ প্রাচীর উদ্ভিদ কোষে দেখা যায়, প্রাণী কোষে দেখা যায় না। সেন্ট্রোজোম প্রাণী কোষে দেখা যায়, উদ্ভিদ কোষে দেখা যায় না। এইরকম করে তোমরা বাকিগুলোও লিখে নিও। তারপরের কোশ্চেনটি দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ। মেসোজোম কাকে বলে, এর কাজগুলি লেখো। কিছু কিছু ব্যাকটেরিয়া কম অক্সিজেনযুক্ত পরিবেশে বসবাস করে। এই কম অক্সিজেনযুক্ত পরিবেশে শ্বসন কার্য চালানোর জন্য এদের সাইটোপ্লাজমের ভেতরের দিকে ভাঁজ হয়ে একটা থলির মতো অংশ গঠন করে, যেটি এদের শ্বাসকার্য পরিচালনা করে, সেটাই হচ্ছে মেসোজোম। অনেক সময় এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও থাকে, ব্যাকটেরিয়ার শ্বসনে কে সাহায্য করে। এই অধ্যায় থেকে আর দুটি প্রশ্ন তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নটা হচ্ছে প্লাজমাডেজমাটা কি। এটা উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মধ্যে দেখা যায়, এর ফলে দুটি কোষের মধ্যে সংযোগ স্থাপন হয়। এর পরের প্রশ্নটা দেখে নাও, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি। এই অধ্যায়টা অনেকটাই বড় অধ্যায়, প্রচুর প্রশ্ন এখানে আছে। তার মধ্য থেকেও আমি মাত্র কতগুলো প্রশ্নই তোমাদের দিলাম, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলোই দিয়েছি। এই প্রশ্নগুলোর পাশাপাশি তোমাদের স্কুলে বা টিউশনিতে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলোও করে নেবে। প্রত্যেকটা স্কুলেরই থার্ড ইউনিট টেস্টের প্রশ্ন আলাদা আলাদা হয়, তাই অনেক সময় এই প্রশ্নগুলোর পাশাপাশি কোনো ছবি আঁকার কথাও এখান থেকে থাকতে পারে। যদিও তোমাদের ক্লাস 8-এ ছবি আঁকার কথা কমই থাকে, তবুও কিছু কিছু স্কুলে যেহেতু থাকতে পারে, তাই এই ছবিগুলোও তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবে। প্রথম ছবিটা হচ্ছে প্রাণী কোষের, তোমাদের বইয়ে দেখবে দেওয়াই আছে, সেখান থেকেই দেখে দেখে প্র্যাকটিস করে নিও। এবং অবশ্যই ধ্যান দেবে, শুধু চিত্র আঁকলেই হবে না, তার সঙ্গে বিভিন্ন যে অংশগুলো থাকবে সেই অংশগুলোও কিন্তু নামকরণ করে দিতে হবে। তারপর আদর্শ নিউক্লিয়াসের চিত্র, এটাও তোমরা বইয়ে পেয়ে যাবে। এই দুটো চিত্র ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, যেন পরীক্ষার সময় খুব সুন্দরভাবে আঁকতে পারো। এবং মাথার মধ্যে রাখবে চিত্রগুলো অবশ্যই পেন্সিলের সাহায্যে আঁকবে। এছাড়া এখান থেকে আরেকটা চিত্র দেখে নিও, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র। এরপর আমরা দেখে নেব তোমাদের বিজ্ঞানের পরবর্তী অধ্যায়, অর্থাৎ অধ্যায় 7, অণুজীবের জগৎ থেকে 2 মার্কস ও 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। অণুজীবের জগৎ থেকে প্রথম প্রশ্ন, অণুজীবের বৈশিষ্ট্যগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অণুজীবরা পৃথিবীর সর্বত্রই থাকে, এমনকি জীবদেহের মধ্যেও এদের দেখা যায়। এদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হলেও কিছু কিছু অণুজীব আছে যারা কম অক্সিজেনযুক্ত পরিবেশেও বেঁচে থাকতে পারে। ভেজা, স্যাঁতসেঁতে এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশে এদের দ্রুত বংশবৃদ্ধি ঘটে, কিন্তু যদি এরা সরাসরি সূর্যালোকের সংস্পর্শে আসে তাহলে মারা যায়। তারপর আদ্য প্রাণী বা প্রোটোজোয়ার বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও। প্রোটোজোয়ার থেকে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রায়ই থাকে, সেটা হচ্ছে স্লিপিং সিকনেস বা ঘুম রোগ কি ঘটিত রোগ। সেটা হচ্ছে আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ। তারপর ছত্রাককে মৃতজীবী উদ্ভিদ বলা হয় কেন। 4 নম্বর প্রশ্নটা দেখো, শৈবালের বৈশিষ্ট্যগুলি লেখো এবং শৈবালের দুটি উদাহরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শৈবাল হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ, কারণ এদের দেহকে মূল, কাণ্ড বা পাতায় ভাগ করা যায় না। এদের দেহের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, তাই এরা খাদ্য তৈরি করতে পারে এবং এদের বৃদ্ধির জন্য আলোর উপস্থিতি অবশ্যই প্রয়োজন। তারপরের প্রশ্নটা দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ। ভাইরাসের বৈশিষ্ট্যগুলি লেখো এবং উদাহরণ দাও। ভাইরাসের দেহে কোষ আবরণী সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস থাকে না। এদের দেহের মধ্যে যে কোনো এক রকম, অর্থাৎ হয় ডিএনএ বা আরএনএ নিউক্লিক অ্যাসিড থাকে। তারপর হচ্ছে এরা সবাই পরজীবী হয়। শুধুমাত্র পোষকের দেহের মধ্যেই এদের জীবনের বৈশিষ্ট্য দেখা যায়, অর্থাৎ এরা যখন পোষক দেহের বাইরে থাকে তখন জড় বস্তুর মতো আচরণ করে। পরের কোশ্চেনটা দেখো, ভাইরাসকে অকোষীয় বলে কেন, বা ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কেন। একটু আগেই যেটা বললাম সেটাই হচ্ছে এর উত্তর। ভাইরাস থেকে অনেক সময়ই বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়, সেইগুলো তোমরা খাতায় লিখে নাও। প্রথম কোশ্চেনটি হচ্ছে ভাইরাস কথাটির অর্থ কি। তারপর ভাইরাস ঘটিত দুটি রোগের নাম লেখো। এরপর এখান থেকে একটা পার্থক্য দেখে নিও, ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লেখো। এখন এই অধ্যায়ের পরবর্তী টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্নটা হচ্ছে নাইট্রিফিকেশন কাকে বলে। যে পদ্ধতিতে বিভিন্ন অণুজীব
মাটির মধ্যে যে অ্যামোনিয়া আছে সেই অ্যামোনিয়াকে নাইট্রেট ও নাইট্রাইট যৌগে রূপান্তরিত করে, সেই পদ্ধতিটাই হচ্ছে নাইট্রিফিকেশন। এখান থেকে এটাও মনে রাখবে বিভিন্ন নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর। তারপর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাট গাছকে জলে চুবিয়ে রাখা হয় কেন? প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, কিভাবে পাটের তন্তু পাটের কাণ্ড থেকে আলাদা করা হয়? পাট গাছকে জলের মধ্যে চুবিয়ে রাখা হয় কারণ জলের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলি আছে তারা পাটের কাণ্ডে একটা পেকটিন নামক অংশ থাকে সেটিকে নষ্ট করে দেয়, ফলে সহজেই পাটের তন্তু থেকে পাট কাঠিগুলোকে আলাদা করা যায়। তারপরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, খাদ্য প্রক্রিয়াকরণে কিভাবে অণুজীব সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজ শর্করাকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে, ফলে দুধ থেকে দই তৈরি হয়। পাউরুটি, ইডলি, কেক বিভিন্ন খাদ্যবস্তু প্রস্তুত করতেও বিভিন্ন অণুজীব অর্থাৎ কিছু কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরের কোশ্চেনটি হচ্ছে খাদ্যকে ভালো রাখার উপায়গুলি লেখো। খাদ্যকে ভালো রাখার মোট 7টি পদ্ধতি আছে। প্রথম হচ্ছে প্যাকেজিং, তারপর সানড্রাইং, তারপর সল্টিং, পিকলিং, রেফ্রিজারেশন, অ্যাডিং সুগার এবং পাস্তুরাইজেশন। পরীক্ষার সময় এই পয়েন্টগুলোকেই পরপর লিখে দেবে এবং তার সঙ্গে সঙ্গে এই পয়েন্টগুলোকে একটু ব্যাখ্যা করে দেবে। বিজ্ঞানের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার নিয়মগুলো হচ্ছে কখনোই কোনো প্রশ্নের অ্যান্সার পরপর লিখবে না, সেগুলোকে পয়েন্টের আকারে লিখবে। দেখবে অবশ্যই যিনি খাতা দেখছেন তিনি খুশি হবেন এবং বেশি নম্বর পাবে। তারপর অ্যান্টিবায়োটিক কাকে বলে, উদাহরণ দাও ও কাজ লেখো। এখান থেকে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রায়ই থাকে, মানুষের তৈরি প্রথম অ্যান্টিবায়োটিকটির নাম কি? এর উত্তর হচ্ছে পেনিসিলিন। অধ্যায় 7 থেকে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে করে নিও। এছাড়া যদি তোমাদের স্কুলে বা টিউশনিতে কোনো প্রশ্ন দেওয়া থাকে অবশ্যই সেই প্রশ্নগুলোও করে নিও। তাছাড়া বিভিন্ন স্কুলের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই এখান থেকে আর দুটো প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্নটা হচ্ছে টিকাকরণের প্রয়োজনীয়তা লেখো এবং পরের প্রশ্নটা হচ্ছে ওষুধ প্রস্তুতিতে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। এই 14টি প্রশ্ন তোমরা খাতায় লিখে নিয়েছো তো? এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়, অর্থাৎ অধ্যায় 9, অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়স সন্ধি। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং ইন্টারেস্টিং অধ্যায়। ভালোভাবে পড়লে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবে, নিজের সম্পর্কে অনেক কিছু জানতে ও বুঝতে পারবে এবং বিভিন্ন বিষয়ে আমরা কিছু কিছু ভুল করে থাকি সেই ভুলগুলোকেও সংশোধন করতে পারবে। ক্লাস 8-এর এই অধ্যায়টি ক্লাস 10-এও আবার থাকবে এবং অনেকটা ডিটেলসে থাকবে, তাই সেই সময়ের টপিকগুলো ভালোভাবে বোঝার জন্য ক্লাস 8-এ যে ছোট ছোট করে তোমাদের টপিকগুলো দেওয়া আছে এইগুলো পড়তে থাকো, তাহলে সেই সময়ে সুবিধে হবে এবং এই পরীক্ষাতেও যে সমস্ত প্রশ্নগুলো থাকবে তার অ্যান্সারগুলো অবশ্যই করতে পারবে। এখন দেখে নেব এই 3rd ইউনিট টেস্টের পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা দেখো, মিশ্র গ্রন্থি কাকে বলে? যে সমস্ত গ্রন্থি থেকে উৎসেচক ও হরমোন দুটোই ক্ষরণ হয় তাদেরকেই মিশ্র গ্রন্থি বলা হয়। এর সঙ্গে মিশ্র গ্রন্থির উদাহরণগুলো করে রাখবে, অর্থাৎ কোনগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি, অগ্নাশয়, শুক্রাশয় এবং ডিম্বাশয়। তারপরের প্রশ্নে চলে এসো, অগ্র পিটুইটারি থেকে খরিত দুটি হরমোনের নাম ও কাজ লেখো। অগ্র পিটুইটারি থেকে অনেকগুলোই হরমোন খরিত হয়, যেমন সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন। এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোনের কাজ হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলোর দৈর্ঘ্য বাড়ানো। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে থাইরক্সিন হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করা এবং থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা। এই প্রশ্নটা এইভাবেও থাকতে পারে যে দুটো হরমোনের কাজ না দিয়ে শুধুমাত্র বলা থাকলো যে এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোনের কাজগুলি লেখো এবং এর উৎস লেখো, অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন কোথা থেকে খরিত হয়। এসটিএইচ অগ্র পিটুইটারি থেকে খরিত হয়। তারপরের প্রশ্নে চলে এসো, অগ্নাশয় থেকে খরিত হরমোনের নাম ও কাজ লেখো। অগ্নাশয় থেকে দুটো হরমোন খরিত হয়, ইনসুলিন এবং গ্লুকাগন। এখান থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে তোমরা সেটা লিখে নাও। ইনসুলিন কোন গ্রন্থি থেকে খরিত হয়, বা গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদনে কোন হরমোন সাহায্য করে? গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদনে ইনসুলিন সাহায্য করে। তারপর থাইরক্সিন হরমোনের উৎস ও কাজগুলি লেখো। এর পরের কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ, থাইরক্সিনের কম ক্ষরণে কি কি রোগ হয়, বা থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণে
কি কি রোগ হয়? একসঙ্গে দুটো থাকবে না, যে কোনো একটা থাকবে। থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম রোগ এবং বয়স্কদের ক্ষেত্রে অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মিক্সিডিমা রোগ হয় এবং এই হরমোনের বেশি ক্ষরণে গয়টার রোগ হয়। তারপরের প্রশ্নে চলে এসো, ইস্ট্রোজেনের উৎস ও কাজ লেখো। অর্থাৎ ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? এই হরমোনটা হচ্ছে স্ত্রী দেহের হরমোন। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে হরমোনগুলো দেখলে সেগুলো স্ত্রী দেহ এবং পুরুষ দেহ দুটো ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু এই ইস্ট্রোজেন শুধুমাত্র স্ত্রী দেহেই দেখা যায় এবং এই ইস্ট্রোজেন ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়। তারপরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, বেশিরভাগ স্কুলের প্রশ্নপত্রেই দেখবে এই কোশ্চেনটা আছেই। টেস্টোস্টেরন কোথা থেকে ক্ষরিত হয় এবং এই হরমোনের কাজগুলি লেখো। আগের হরমোনটা যেমন শুধুমাত্র স্ত্রী দেহে ক্ষরিত হতো, সেরকম এটা শুধুমাত্র পুরুষের দেহেই দেখা যায়। এই হরমোন শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। এই হরমোনের প্রভাবেই ছেলেদের দাড়ি গোঁফ গজায়, হাড় ও পেশি শক্তিশালী হয়, অর্থাৎ একটা পুরুষালী চেহারা তৈরি হয়। স্ট্রোজেন এবং টেস্টোস্টেরন থেকে এই দুটো অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা একটু লিখে নাও। পুরুষের দেহের যৌন হরমোন ও যৌন গ্রন্থিটির নাম লেখো এবং পরের কোশ্চেনটি হচ্ছে স্ত্রী দেহের যৌন হরমোন ও যৌন গ্রন্থিটির নাম লেখো। এরপর তোমরা দেখে রাখবে এই প্রশ্নটা, এটাও খুব গুরুত্বপূর্ণ, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলে এবং কেন বলে? প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, কোন হরমোনকে আপৎকালীন বা সংকটকালীন হরমোন বলে এবং কেন বলে? অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়, কারণ শরীরের মধ্যে যদি কোনো উত্তেজনা দেখা দেয় তখন এই হরমোন সেই উত্তেজনাকে দ্রুত প্রশমিত করে। অর্থাৎ শরীরের বিভিন্ন উত্তেজনা, ভয়, দ্বন্দ্ব এই সমস্তকে নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরের সংকটকালে খুব দ্রুত মোকাবিলা করাই এই হরমোনকে বলা হয় জরুরিকালীন হরমোন। তারপর অ্যাড্রিনালিন হরমোন থেকেই এই প্রশ্নটাও দেখে রাখবে, অ্যাড্রিনালিন হরমোনের অধিক ক্ষরণে কি রোগ হয় এবং এই রোগের উপসর্গগুলি লেখো। এই হরমোনের অধিক ক্ষরণে মুন ফেস রোগ হয়, অর্থাৎ মুখমণ্ডল ফুলে যায়, গোলাকার হয়ে যায় এবং ফ্যাকাশে হয়ে যায়। এরপর আমরা দেখে নেব এই অধ্যায়ের পরবর্তী টপিক, অর্থাৎ বয়স সন্ধি। এখান থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে জীবন কুশলতা কি? তারপর জীবন কুশলতার 5টি বর্ণনা দাও। প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO পরিকল্পিত জীবন কুশলতার সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। WHO মোট 10টি জীবন কুশলতার কথা বলেছিল, এদের মধ্য থেকে তোমরা যে কোনো 5টি বা 6টি মনে রাখবে এবং তার সঙ্গে তাদের ব্যাখ্যাগুলোও কিন্তু মনে রাখবে। এই জীবন কুশলতাগুলি হলো আত্মসচেতনতা, বিশ্লেষণধর্মী চিন্তা, সিদ্ধান্ত নেওয়া, সৃজনশীল চিন্তা ভাবনা। এই প্রত্যেকটি জীবন কুশলতার ব্যাখ্যা তোমরা বই থেকেই পেয়ে যাবে, সেখান থেকেই লিখে নিও। তারপরের কোশ্চেন, বয়স সন্ধিকালে মানসিক পরিবর্তনের উদাহরণ দাও। কোশ্চেনটা এইভাবেও বলা থাকতে পারে, বয়স সন্ধিতে মনের কি ধরনের পরিবর্তন হয়? এই সময় ছেলেমেয়েদের দৈহিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে মনেরও পরিবর্তন ঘটে, তাদের মধ্যে রাগ, অভিমান, দুঃখ, আনন্দ এই অনুভূতিগুলি তৈরি হয়। তাছাড়া এই সময় আত্মসচেতনতা ও স্বাধীন মনোভাব গড়ে ওঠে। অনেকেই এই সময় নিজের ওজন এবং উচ্চতা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তাছাড়া অনেক সময় দেখবে এই সময় মুখমণ্ডলে ব্রণ দেখা যায়, এটা নিয়েও তারা দুশ্চিন্তা করে, যদিও এটা একটা স্বাভাবিক ব্যাপার। এখান থেকে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সেটা লিখে নাও। WHO নির্ধারিত বয়স সন্ধিকাল কোন সময়টাকে বলে? 10 থেকে 19 বছর পর্যন্ত হচ্ছে বয়স সন্ধিকাল, তবে কারো কারো ক্ষেত্রে এটা কম বা বেশি হতেই পারে। এই অধ্যায়টির থেকে এই 12টি প্রশ্ন অবশ্যই ভালোভাবে দেখে রাখবে। তাছাড়া এই দুটো প্রশ্ন একটু দেখে রাখবে। প্রথমটা হচ্ছে, বয়স সন্ধিকালে কি ধরনের দৈহিক পরিবর্তন ঘটে ছেলেদের মধ্যে, অথবা বয়স সন্ধিকালে কি ধরনের দৈহিক পরিবর্তন ঘটে মেয়েদের মধ্যে। পরের প্রশ্নটি হচ্ছে, তোমার জীবনে না বলে ভালো করেছো এমন ঘটনার উল্লেখ করো। আবারও বলছি, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অবশ্যই সাজেশনসের বাইরেও এখান থেকে প্রত্যেকটা টপিককেই ভালোভাবে পড়বে। এরপর তোমাদের পরবর্তী অধ্যায় অর্থাৎ অধ্যায় 10, জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ। এই অধ্যায়টি নিয়ে আমরা পরে আলোচনা করব, একটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এখন আমরা দেখে নেব তার পরের অধ্যায়টি, অর্থাৎ অধ্যায় 11, আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ। খুব সহজ একটা অধ্যায়, অধ্যায়টি পড়লেই দেখতে পাবে যেন কোনো বিজ্ঞানের বই পড়ছো না, কোনো গল্প বই পড়ছো এই রকম মনে হবে।
তাই এই অধ্যায়ের কোনো প্রশ্নই মুখস্থ করতে যেও না, অধ্যায়টি ভালো করে মনোযোগ সহকারে 2-3 বার পড়বে, দেখবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই তোমরা করতে পারবে। এখন দেখে নাও এই অধ্যায় থেকে 2 মার্কস এবং 3 মার্কসের কি রকমের প্রশ্ন থাকে এবং এই অধ্যায়ের কোন কোন টপিকগুলো ভালোভাবে পড়তে হবে। প্রথম প্রশ্নটা দেখো, বাঁশ গাছের ব্যবহার লেখো। এটা তোমরা সবাই জানো। তারপর তবাসির কি, এর ব্যবহার লেখো। তবাসির হচ্ছে একটা ওষুধ, বাঁশের পর্ব মধ্য থেকে পাওয়া যায়, সিলিকন ডাইঅক্সাইড এবং সিলিকন অ্যাসিড সমৃদ্ধ উপাদান। তবাসির হাঁপানি, সর্দি কাশি এবং বিভিন্ন প্রকার সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হয়। তারপর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কচুরিপানার ব্যবহার লেখো। এই প্রশ্নটা অনেক সময় এইভাবেও থাকতে পারে যে জল দূষণ প্রতিরোধে কচুরিপানার ভূমিকা কি। কচুরিপানার ব্যবহারগুলো জানা থাকলেই সেটা লিখতে পারবে। কচুরিপানার ব্যবহারের মধ্যেই নিশ্চয়ই একটা পয়েন্ট থাকবে যে জল দূষণ কিভাবে কচুরিপানা প্রতিরোধ করে, তখন শুধু সেই পয়েন্টটা লিখে দিলেই হবে। বোঝা যাচ্ছে তো? বিজ্ঞানের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই পয়েন্টের আকারে করে রাখবে, তাহলে তোমার পরীক্ষার সময় লিখতেও সুবিধা হবে এবং পরীক্ষার সময় তুমি নম্বরও বেশি পাবে। এখান থেকে অনেক সময় একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সেটা তোমরা লিখে নাও। কোন মশা কচুরিপানার জঙ্গলে বংশবৃদ্ধি করে? এর উত্তর হচ্ছে এডিস মশা। তারপর চলে এসো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শাল গাছের বিভিন্ন অংশের ব্যবহারগুলি লেখো। এছাড়াও এই প্রশ্নটা আরো নানাভাবেও থাকতে পারে, যেরকম শুধুমাত্র তোমাকে বলা থাকলো শাল গাছের বীজ ও ধুনোর ব্যবহার লেখো, অথবা শাল গাছের আঠার দুটি ব্যবহার লেখো, অথবা শাল পাতা কি কাজে ব্যবহৃত হয়। তাই এই প্রশ্নের অ্যান্সারটাও তোমরা পয়েন্টের আকারেই রেডি করে রাখবে, আলাদা আলাদা পয়েন্ট বানিয়ে নেবে যে শাল গাছের কাঠের কি ব্যবহার, শাল পাতার কি ব্যবহার, শাল গাছের আঠার কি ব্যবহার। তাহলে পরীক্ষায় যদি ভেঙে ভেঙে প্রশ্নটা থাকে তাহলে তুমি সেখান থেকে শুধু সেই পয়েন্টের অ্যান্সারটা লিখে দেবে। তারপরের প্রশ্নটা দেখো, সুন্দরী গাছের বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা বলা থাকতে পারে সুন্দরী গাছের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। এখান থেকেও একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রায়ই থাকে, সুন্দরী গাছ কি জাতীয় গাছ? সেটা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছ। এরপর এই অধ্যায়ের পরবর্তী টপিক অর্থাৎ মশলা সংক্রান্ত যে কোশ্চেনগুলো থাকে সেইগুলো দেখে নাও। প্রথম কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, গোলমরিচের ব্যবহারগুলি লেখো, অথবা প্রশ্নটা এইভাবেও থাকতে পারে যে রান্নার মশলা হিসেবে ছাড়া আর কি কি ভাবে গোলমরিচের ব্যবহার করা হয়। রান্নার কাজে তো গোলমরিচ ব্যবহার করা হয়ই, এছাড়া দাঁত ও মাড়ির ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়া, কাশি, বদহজম, ডায়রিয়া, এই সমস্ত বিভিন্ন রোগের সমস্যাতেও আমরা গোলমরিচ ব্যবহার করে থাকি। এখান থেকে প্রায়ই একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী কে? সেটা হচ্ছে পিপেরাইন। তারপর হলুদের ব্যবহারগুলি লেখো। এই প্রশ্নটার থেকেও বেশি যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে কারকিউমিন যৌগ কোন গাছে পাওয়া যায়? তার উত্তর হচ্ছে হলুদ। তারপর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা বিভিন্ন স্কুলের কোশ্চেনেই দেখবে থাকবেই, গরম মশলায় উপস্থিত উপাদানগুলি কি কি? গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জয়িত্রী এবং জায়ফল থাকে। এখান থেকে তার পরের প্রশ্নটি দেখো, অ্যালিসিনের উৎস ও ব্যবহারগুলি লেখো। প্রশ্নটা শুধু এইভাবেও থাকতে পারে যে অ্যালিসিনের উৎস লেখো বা অ্যালিসিন যৌগ কোন গাছে পাওয়া যায়। অ্যালিসিন রসুন গাছে পাওয়া যায়। এরপর আমরা দেখে নেব এই অধ্যায়ের শেষ টপিক, ঔষধি গাছের থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিম গাছের ব্যবহারগুলি লেখো, অথবা প্রশ্নটা এইভাবেও থাকতে পারে নিম গাছের ঔষধি গুণ লেখো। বহুমূত্র রোগের চিকিৎসায় নিম পাতার রস খুবই উপকারী। তাছাড়া কানের ব্যথায়, দাঁত ও মাড়ির ব্যথাতেও নিম তেল ব্যবহার করা হয়। আগেকার দিনে কীটনাশকের ওষুধ হিসেবেও নিম তেল ব্যবহার করা হতো। এছাড়া নিম গাছের মূল বা কাণ্ডের ছাল নানা রকম চর্মরোগ সারাতেও ব্যবহার করা হয়। এছাড়াও আরো অনেকগুলো ব্যবহার পাবে, সেইগুলো তোমরা বই থেকে লিখে নিও। তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখো, বেলের ঔষধি গুণ লেখো। প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, কোষ্ঠকাঠিন্য নিবারক, হজম ক্ষমতা বর্ধক ও জীবাণু প্রতিরোধক রূপে বেলের ভূমিকাগুলি লেখো। কোষ্ঠকাঠিন্য নিবারণে ব্যবহার করা হয়। এছাড়া আমাশয় রোগীদের তো বেলের শরবত খাওয়াই উচিত। পেটের বিভিন্ন রোগেই বেলের শরবত খুবই উপকারী। তারপরের প্রশ্নটা দেখো, ত্রিফলা কি? এর ভেষজ গুণগুলি লেখো। এই প্রশ্নটা 1 মার্কসও থাকতে পারে, সেক্ষেত্রে শুধু এটা দেওয়া থাকবে যে ত্রিফলা কি। ত্রিফলা হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ। দেখো ত্রিফলা মানে এর মধ্যে 3টি ফল থাকে, আমলকি, হরিতকি এবং বহেড়া। এই অধ্যায়ের পরবর্তী প্রশ্নটা দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ, নয়নতারা গাছে উপস্থিত দুটি উপক্ষারের নাম লেখো যারা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়।
এটা উপক্ষার হবে। এটা একটু লেখাতে ভুল হয়ে গেছে, তোমরা কোশ্চেনটা লেখার সময় এটা উপক্ষার লিখে নেবে। নয়নতারা গাছে অনেকগুলো উপক্ষার আছে, তাদের মধ্য থেকে ক্যান্সারের চিকিৎসায় যেগুলো ব্যবহৃত হয় সেগুলি হচ্ছে ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন। এখান থেকে এটাও অনেক সময় থাকে যে রোবেসিন কোথায় থাকে এর কাজ লেখো। রোবেসিন উপক্ষারটিও নয়নতারা গাছেই পাওয়া যায়। তারপরের প্রশ্নটি দেখো, ঘৃতকুমারীর ঔষধি গুণ লেখো। এর মধ্যে অ্যান্টিপাইরেটিক উপাদান থাকে যেটি জ্বর কমাতে ব্যবহৃত হয়। এছাড়া অ্যাসিডের আধিক্য, অস্থিসন্ধির প্রবাহ, কোষ্ঠকাঠিন্য এই সমস্ততেও ঘৃতকুমারী পাতার নির্যাস ব্যবহার করা হয়। এখান থেকেও বারে বারে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকেই, সেটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক উপাদান কোথায় থাকে, অথবা ঘৃতকুমারীর কোন উপাদান জ্বর হলে তাপমাত্রা কমাতে সাহায্য করে। অ্যান্টিপাইরেটিক উপাদান জ্বর হলে তাপমাত্রা কমাতে সাহায্য করে। এই ছিল তোমাদের বিজ্ঞানের জীবন বিজ্ঞানের অধ্যায়গুলোর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তাছাড়া থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য বিজ্ঞানের আরও একটা সাজেশনস ভিডিও আমি অলরেডি দিয়েছি, যেখানে ভৌত বিজ্ঞানের অংশগুলোর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। এই দুটো সাজেশনস ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, এই প্রত্যেকটি প্রশ্ন বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। যদি এই প্রশ্নগুলো করার ক্ষেত্রে কোথাও অসুবিধে হয় অবশ্যই এখানে কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা আমার ইনস্টাগ্রামেও ডিএম করতে পারো। আমার ইনস্টা প্রোফাইলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। অ্যানুয়াল এক্সামের পরীক্ষার জন্য তোমাদের কাছে এখনও হাতে একটা মাস সময় আছে। এই একটা মাস সময়কে পুরোপুরিভাবে থার্ড ইউনিট টেস্টের প্রিপারেশনের জন্য কাজে লাগাও। এই যে পুজোর ছুটিটা আছে, এই সময় তুমি একটা নিজস্ব রুটিন তৈরি করে নাও। সেই রুটিনে তুমি আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা সাবজেক্টগুলোকে নিয়ে নাও এবং সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করতে থাকো। দেখবে অবশ্যই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের এবং বিজ্ঞানের প্রায় অনেকটাই সাজেশনস দেওয়া হয়ে গিয়েছে। গণিতের শুধুমাত্র জ্যামিতির অংশগুলো এবং বিজ্ঞানের ভৌত বিজ্ঞানের দিক থেকে দুটো এবং জীবন বিজ্ঞানের দিক থেকে একটা অধ্যায়, অর্থাৎ মোট 3টি অধ্যায় বাকি আছে। চেষ্টা করব খুব তাড়াতাড়ি সম্ভব হলে এই সপ্তাহের মধ্যেই গণিতের এবং বিজ্ঞানের যে সমস্ত অংশগুলো বাকি আছে সেই অংশগুলোর থেকেও সাজেশনস নিয়ে আসার। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও। এছাড়া এই ভিডিওগুলি তুমি তোমার বন্ধুদের সঙ্গেও অবশ্যই শেয়ার করে নিও। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতে অবশ্যই মন দিয়ে পড়াশোনা করতে থাকো।